আমার জীবনের এই কাহিনী হয়তো আপনাদের অবাক করে দেবে যে বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই আমি কি করে অন্তঃসত্ত্ব হয়ে পড়লাম। আমার সৌন্দর্য অনেক পুরুষেরই দৃষ্টি আকর্ষণ করত, কিন্তু আমি তখনও কলেজের গণ্ডি পেরোইনি। এরই মধ্যে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেন একজন সেনা সদস্যের সাথে, যার নাম আরমান। আরমান যেহেতু সেনাবাহিনীতে চাকরি করত, বছরে প্রায় ৬ মাসই তাকে সীমান্তের প্রহরায় কাটাতে হতো। ছেলেটি দেখতে যেমন সুদর্শন ছিল, তেমনি সে ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। তাদের পারিবারিক অবস্থাও যথেষ্ট ভালো ছিল, তাই সবকিছু বিবেচনা করে বাবা আরমানের সাথে আমার বিয়ে পাকা করেন। আমার নাম মায়া। আমরা এক ভাই ও এক বোন। দাদু বহু বছর আগেই পরলোক চলে গেছেন, কিন্তু আমার দিদিমা আমাদের সাথেই থাকেন। দিদিমা আমাকে ঠিক পুতুলের মতো ভালোবাসেন, আর আমার বাবা মায়ের ভালোবাসার গভীরতা তো এই গল্পের পড়তে পড়তে আপনারা বুঝতে পারবেন। আমার ছোট ভাইটি এখনও স্কুলের ছাত্র। বিয়ের কথা পাকা হওয়ার পর আরমান মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত সবার সঙ্গে আলাপ পরিচয় করতে। এভাবে প্রায় ১ মাস কেটে যাওয়ার পর বাবা যখন বিয়ের তারিখ চূড়ান্ত করতে আরমানের বাড়ি গেলেন, তখন আরমানের বাবা জানালেন যে আরমানের জরুরি তলব এসেছে, তাকে আগামীকালের মধ্যেই ৬ মাসের জন্য সীমান্তে যেতে হবে। এই আকস্মিক খবরে আমরা সবাই, বিশেষ করে আমার বাবা মা, খুব ভেঙে পড়েছিলাম। ভেবেছিলাম বিয়ের পর হয়তো আরমান সীমান্তেই থাকবে, কিন্তু তার আগেই সে আমার থেকে অনেক দূরে চলে গেল। আমাদের মধ্যে ফোনে নিয়মিত কথা হতো। যেদিন আরমানের সীমান্তে যাওয়ার কথা, তার আগের রাতে সে গোপনে আমাদের বাড়িতে দেখা করতে আসে। এই ব্যাপারে আমার বাড়ির আর কেউ কিছুই জানত না, কিন্তু আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। তবে আমি এটা বুঝতে পারিনি যে সে সবকিছুর পরিকল্পনা করেই আসবে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আরমানকে নিয়ে আমাদের ছাদে গেলাম এবং ছাদের দরজাটা বাইরে থেকে আটকে দিলাম, যাতে ঘর থেকে কেউ ওপরে আসতে না পারে। ছাদে পাতা একটা ছোট খাটে বসে আমরা অনেক গল্প করি। আরমান আমাকে ছেড়ে ৬ মাসের জন্য চলে যাবে, এই কথা ভেবে আমি তাকে জড়িয়ে অনেক কেঁদেছিলাম। সেই আবেগঘন মুহূর্তে আমরা আমাদের সব সীমা ভুলে যাই এবং সেদিন রাতে আমাদের মধ্যে সবকিছু হয়ে গিয়েছিল। সেই এক রাতের ভুলের শাস্তি যে আমাকে আজও বয়ে বেড়াতে হবে, তা আমি তখনও ঘুণাক্ষরেও টের পাইনি। আজ আমি এক সন্তানের জননী, কিন্তু আমার স্বামী নেই। আমার সন্তানের বাবা বেঁচে থাকতেও সে পিতৃস্নেহ থেকে বঞ্চিত। সেদিন রাতে আরমান যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিল, আমার বুকটা হেঁটে যাচ্ছিল, কারণ আমি সর্বস্ব দিয়ে তাঁর হয়ে গিয়েছিলাম। আরমান কথা দিয়েছিল ৬ মাস পর ফিরেই সে আমাকে বিয়ে করে তার বাড়ি নিয়ে যাবে, কিন্তু তার যাওয়ার ১ মাস পরই আমি অসুস্থ বোধ করতে শুরু করি। আমার প্রায়শই শরীর খারাপ লাগত, বাথরুমে গিয়ে বমি করতাম। একদিন আমি বাথরুমে বমি করার সময় আমার দিদিমা শব্দ শুনে ছুটে আসেন। তিনি আমাকে ধরে বিছানায় বসিয়ে কপালে চুমু দিয়ে বলেন, আমার পুতুলটার কি হয়েছে? কয়েকদিন ধরেই দেখছি তোর শরীরটা ভালো নেই, চল আজ আমিই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমিও ডাক্তারের কাছে যেতে রাজি হয়ে যাই, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে ডাক্তারের কাছে গিয়ে আমি নিজের সম্পর্কে এত বড় এক সত্য জানতে পারব। ডাক্তার আমার পরীক্ষা নিরীক্ষা করে যা জানালেন, তাতে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। ডাক্তার বললেন আমি গর্ভবতী এবং সময় পেরিয়ে যাওয়ায় গর্ভপাত করানো সম্ভব নয়। সেদিন আমাদের সাথে আমার ছোট ভাইও গিয়েছিল। সে যখন বুঝতে পারল যে সে মামা হতে চলেছে, তখন সে বাড়ি ফিরিয়ে ছুটে গিয়ে ভেতরে গিয়ে চিৎকার করে বলতে লাগল, মা, একটা দারুণ খুশির খবর আছে, আমি মামা হতে চলেছি। এই কথা শুনে মা আমার ভাইয়ের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলেন। এরপর দিদিমা যখন আমাকে সাবধানে ধরে ঘরে নিয়ে এলেন, তখন বাবা মা জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বলেছে? মায়া, কি হয়েছে? দিদিমা তাদের মুখের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, মায়া সত্যি মা হতে চলেছে। এই কথা শোনা মাত্রই মা আমার দিকে টেরে এলে দিদিমা তার হাত ধরে ফেলেন এবং বলেন, খবরদার, আমার নাতনির গায়ে হাত তোলার চেষ্টাও করবি না। তোরাই তো ওর বিয়েটা পাকা করেছিলিস। বিয়েটা দিয়ে ওকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে পারতিস, তাহলে আজ এই খবর শুনে তোরা সবাইকে মিষ্টি খাইয়ে দিত। সব দোষ তোদের, এতে মায়ার কোনো দোষ নেই। আর যদি তোরা ওকে নিয়ে কোনো আজেবাজে কথা ভাবিস, তাহলে আমি আমার নাতনিকে নিয়ে এই বাড়ি ছেড়ে আমার গ্রামের বাড়িতে চলে যাব
এবং আমার সমস্ত সম্পত্তিটি ওর নামে লিখে দেব। সেদিন আমি দিদিমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম, কারণ আমি ভাবতেও পারিনি যে এক রাতের ভুলের জন্য আমার জীবনটা এইভাবে বদলে যাবে। আমার বাবা তার একমাত্র সম্বল, সবচেয়ে দামি জমিটা বিক্রি করে নগদ 15 লক্ষ টাকা তামিমের বাবার হাতে তুলে দিয়ে আসেন, শুধুমাত্র আমার বিয়েটা যাতে তাড়াতাড়ি হয় সেই আশায়। আমরা ঘুণাক্ষরেও টের পাইনি যে এটা ছিল আমার হবু বর এবং শ্বশুর শাশুড়ির যৌথ ষড়যন্ত্র। 15 লক্ষ টাকা পাওয়ার পর আমার বাবা যখন আবার বিয়ের তারিখের কথা বলেন, তখন আমার শ্বশুর জানান যে ঘর মেরামত করার জন্য তার আরও 3 লক্ষ টাকা লাগবে। আমার বাবা সেই টাকাও তাকে দিয়ে আসেন। এত টাকা পাওয়ার পর আমার শ্বশুর তার ছেলেকে অসুস্থতার মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে 15 দিনের ছুটি নিয়ে বাড়িতে আনেন। সেই ফিরে আসায় আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। কিন্তু বাবা যখন বিয়ের তারিখ পাকা করতে তাদের বাড়ি যান, তখন একটা দামি 4 চাকার গাড়ি এবং আমাদের বাড়িটা মায়ার নামে লিখে দেওয়ার দাবি করেন। আমার বাবা তাদের পায়ে ধরে কেঁদে বলেন, আমার যা ছিল আমি তো আপনাদের সব দিয়ে দিয়েছি, আমাকে আর নিঃস্ব করবেন না। বাড়িটা দিয়ে দিলে আমার ছেলেটাকে নিয়ে আমি পথে বসব। তখন তামিমের বাবা বলে, বাড়িটা তো আপনার মেয়ের নামেই থাকবে, ভয় কিসের? আপনি যদি গাড়ি আর বাড়িটা দিতে না পারেন তাহলে এই বিয়ে হবে না। বাবা সেদিন বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে দিদিমাকে সব কথা বলেন, আর আমি আড়াল থেকে সবটা শুনে ফেলি। আমি সাথে সাথে আরমানকে ফোন করে তার বাবাকে এসব দাবি থেকে বিরত থাকতে অনুরোধ করি, কিন্তু আরমান সাফ জানিয়ে দেয়, আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। সেদিন আমি বুঝে গিয়েছিলাম যে আরমানও তার পরিবারের মতোই লোভী। আমার বাবার চোখের জল দেখে আমি বুঝতে পারছিলাম আমার এক রাতের ভুলের শাস্তি পুরো পরিবারকেই পেতে হচ্ছে। বিয়ের দিন মণ্ডপে মালা বদলের ঠিক আগে তামিমের বাবা আমার বাবাকে উদ্দেশ্য করে বলেন, ভাই সাহেব, গাড়ির চাবি আর বাড়ির দলিল আমার হাতে দিলেই এই বিয়ে সম্পন্ন হবে। এই কথা শোনার পর আমি আর স্থির থাকতে পারিনি। আমি মণ্ডপ থেকে উঠে গিয়ে বাড়ির দলিলটা সবার সামনে আগুনে পুড়িয়ে দিই। তামিম হতভম্ব হয়ে আমার হাত ধরে বলে, মায়া, তুমি এটা কি করলে? আমি তখন সবার সামনে তার গালে সজোরে এক থাপ্পড় মেরে বলি, তোর মতো লোভী মানুষকে বিশ্বাস করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তুমি এই অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার বাবা মার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছ। আমার শ্বশুর তখন বলেন, বেশি বাড়াবাড়ি করলে আমরা বিয়ে না করেই ফিরে যাব। সেই মুহূর্তে আমার দিদিমা তার গালে এক থাপ্পড় মেরে বলেন, তোর মতো লোভী মানুষের বাড়িতে আমি আমার নাতনির বিয়ে কখনো দেব না। এরপর দিদিমা যৌতুক চাওয়ার অপরাধে পুলিশকে ফোন করেন এবং পুলিশ এসে আমার শ্বশুর ও তামিমকে গ্রেপ্তার করেন। আমি সমাজের ভয় ও লজ্জাকে জয় করে সেদিন বলেছিলাম, আমার সন্তানকে মানুষ করার জন্য আমি একাই যথেষ্ট। আমার এমন লোভী জীবনসঙ্গীর প্রয়োজন নেই। আমি চাই না আমার সন্তানের ওপর এমন মানুষের ছায়া পড়ুক। আসলে সেদিন রাতে যা কিছু হয়েছিল তা ছিল তামিম ও তার পরিবারের পূর্ব পরিকল্পনা। কিন্তু আমার বাবা মা ও দিদিমা আমার পাশে ছিলেন বলেই আমি সেই কঠিন সময় পার করে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছি। আজ আমার স্বামী থাকা সত্ত্বেও নেই, কিন্তু আমার পরিবার তাকে ভালোবাসায় ভরিয়ে রেখেছে। আমি এখন স্বামী ছাড়াই আমার বাবা মায়ের সাথে থেকে আমার মেয়েকে দোষী তিনার ভঙ্গিতে মানুষ করছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।